আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, বাংলাদেশ আবারও একটা খুব ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্রুশিয়াল টাইমটা অতীতের চাইতে আরও বেশি ভয়াবহ। আপনারা হয়তো জানেন না, আজকে রাতে বাংলাদেশের অনেক লোকই এখনও নির্ঘুম, যাদের চোখে ঘুম আসছে না। দেশের টানে দশের টানে রাত প্রায় এখন 1টা বাজে, আমিও আপনাদের সামনে উঠে এসেছি। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল হবে, তার চেয়েতেও বেশি গুরুত্বপূর্ণ। যদি কোনো ভাষা আমার জানা থাকতো তাহলে আমি সেটা উপস্থাপন করতাম। অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, একটা না আসলে কতগুলি বিষয় নিয়ে কথা বলা খুবই প্রয়োজন বলে মনে করছি। আমি শুরুতে একটা কথা বলবো। গত 2 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম দর্শকদের উদ্দেশ্যে। সেখানটার হেডিং ছিল এরকম যে ছাত্ররা, নাহিদ, সার্জিস, জুলাইয়ের যারা অভ্যুত্থানের যারা নায়ক, তারা দল গঠন করে হয়তো অনেক বড় ভুল করে ফেলেছে। তো অনেকেই হয়তো এটা দেখেননি, যারা দেখেননি আশা করব দেখে নেবেন। যে ভুলটা তারা করেছে সেটা এই 2 মাস পরেই তারা বুঝতে পেরেছে। তো এই বিষয়ে আমি ব্যাখ্যা দেওয়ার আগে একটা কথা বলি। আজ 2-3 দিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, আমাদের আসলে দেশীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আপনারা বিভিন্ন গণমাধ্যমে অলরেডি অনেক খবর শুনে ফেলেছেন, দেখেছেন, এবং অনেক বিষয় আপনারা এখন জ্ঞাত। আমি সংক্ষেপে বলছি। বিশেষ করে উপদেষ্টাদের যে পদত্যাগ নিয়ে যে আপনারা যেটা শুনেছেন, ইভেন প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কথা বিভিন্ন গণমাধ্যমে আসছে। ইশরাক, বিএনপির উদীয়মান নেতা ইশরাক সাহেবের যে মেয়র পদে আসীন হওয়ার কথা আপনারা শুনেছেন। আইনি জটিলতার মধ্যে উনি পড়েছেন, এবং বিএনপি নেতা ইশরাক সাহেবের যে একটা চ্যালেঞ্জ, যে উনি আন্দোলন, বিশেষ করে চ্যালেঞ্জ না, আন্দোলন যে উনি করে চালিয়ে যাবেন বলেছেন, যে উপদেষ্টা, দুজন উপদেষ্টা আসিফ মাহমুদের এবং মাহফুজ সাহেবের যে পদত্যাগের জন্য, সে আন্দোলন তার থামবে না। এরপর আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ সাহেবের পদত্যাগের বিষয়ে আপনারা অনেক কিছু শুনেছেন, আসলে কেন, কী কারণ, কী সমস্যা। আরেকটা কথা শোনা গেছে বিভিন্ন গণমাধ্যমে, যে ভেতর দিকে আরও কয়েকজন উপদেষ্টা, বিশেষ করে 1জন বা 2জন উপদেষ্টা এই বিএনপির ইশরাক সাহেবের সাথে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজা নাম, এদের সাথে বিভিন্ন যে দ্বন্দ্ব তৈরি করার জন্য ভূমিকা রেখেছেন। আমি জানি না আসলে এটা মিডিয়ারা নিশ্চয় ওদের কাছে হয়তো কোনো তথ্য গেছে বিধে ওনারা সেটা প্রকাশ করেছেন, কিছু কিছু মিডিয়া থেকে আমরা শুনেছি। তো এটাও আপনারা অবশ্যই দেখেছেন, এবং আপনাদের, আমি মনে করি বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট রাজনীতি বোঝে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ মাঝে মধ্যে গ্রামে গঞ্জে আমরা চায়ের দোকানে একটু বসি, এই জন্য যে পরিস্থিতিটা অবলম্বন করার জন্য। আপনারা জানেন, আমরা যারা ইউটিউবে কথা বলি তাদের বিভিন্ন সেক্টর থেকে জ্ঞান নিতে হয়। গ্রামগঞ্জে চায়ের দোকানে সমস্ত কথাগুলি বলে, যে সমস্ত রাজনৈতিক বিষয়গুলি সেখানে আলোচনায় উঠে আসে। আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো বর্ষীয়ান রাজনৈতিক নেতাদেরও মাথায় ধরনের বুদ্ধি অনেক সময় থাকে না বা কাজ করে না। গ্রামীণ জনপদে ভিলেজ পলিটিক্স যারা করেন, যারা গ্রামের চায়ের দোকানে সমস্ত রাজনৈতিক কথাবার্তা আলোচনা হয়, বাংলাদেশ সরকারের এই মুহূর্তে কী হয়েছে, 1 ঘন্টা পূর্বে বাংলাদেশ সরকার কী অবস্থায় বা দেশের কেন্দ্রে কী সমস্যা হচ্ছে, এগুলো গ্রামের মানুষ দ্রুত তারা কানেক্ট করে। অথচ শহরে যারা বসবাস করে তারা অনেকেই সেটা জানে না, অনেকে না, অধিকাংশ চাইতেও বেশি তারা এই খবরগুলি রাখে না। কিন্তু গ্রামের লোকজন তারা খবর এটা নেয়, রাখে। এটা একটা বাংলাদেশের একটা পজিটিভ দিক। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে গ্রামের লোকজন তারা হাল চাষে ব্যস্ত, কাজে ব্যস্ত, রাজনীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাংলাদেশের গ্রামাঞ্চলের লোকেরা বিশেষ করে পলিটিক্যালি অ্যাক্টিভ। এরা যে দলই করুক না কেন,
কিন্তু রাষ্ট্রের খোঁজখবর তারা প্রতি মুহূর্তে রাখে। এটা কিন্তু বাংলাদেশের একটা বিশাল বিশাল একটা পজিটিভ দিক। তো আমি সে প্রসঙ্গে আসছি পরে। আরেকটা প্রধান খবর হলো, আজকে জাস্ট যমুনা টেলিভিশনে 1 ঘন্টা আগে দেখেছি বিএনপির প্রভাবশালী কিছু স্থায়ী কমিটির সদস্য যারা একটা মিটিংয়ে বসেছেন এবং মিটিংয়ে বসে তারা প্রেস ব্রিফিংস করেছেন এরকম ডিসেম্বরের মধ্যে সরকারকে তারা নির্বাচনে দিতে তারা চাপ প্রয়োগ করছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কাজ সারতে হবে। পাশাপাশি উপদেষ্টা পরিষদটা অনেকটা লম্বা মনে হচ্ছে ওদের কাছে। সেই উপদেষ্টা পরিষদটা ওনারা কাটছাট করে তত্ত্বাবধায়ক স্টাইলে 10 জনের মধ্যে সীমাবদ্ধ রেখে রুটিন মাফিক কাজ করার জন্য তারা সরকারকে পরামর্শ দিয়েছেন। এবং ডিসেম্বরের যে সময়সীমা তারা বেঁধে দিয়েছেন নির্বাচনের জন্য, ডিসেম্বর 2025, এই 2025 যদি এক্সিট করে তাহলে হয়তো বিএনপির তরফ থেকে এই ইন্টারিম গভর্নমেন্টকে আর সহযোগিতা করা সম্ভব হবে না। তো এই ধরনের একটা চাপ তারা দিয়েছেন বর্তমানে বাংলাদেশ সরকারকে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, বাংলাদেশের মানুষ এখন এই খবরগুলি অনেকেই জানে। একটা কথা আছে যে গরিবের বউ সবার ভাবি, আর সে ভাবিটি যদি হয় একটু দেখতে শুনতে বেশ নান্দনিক, খুব সুশ্রী বা পছন্দ হওয়ার মতো, তাহলে তার কথাই নেই। মানে ওই গরিব লোকটা তার ওয়াইফ নিয়ে সংসার করাটা সম্ভব হবে কিনা সেটা আপনারা ভালো বুঝবেন, আমি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশের অবস্থানও অনেকটা সেরকম। আমাদের দেশটা সুজলা সুফলা শস্য শ্যামল দেশ, ছোট দেশ। এদেশের জনসংখ্যা পরিমাণের চেয়ে বেশি, যতটুকু দরকার তার চাইতে বেশি আছে। এটাও আমরা অ্যাসেট মনে করি, কারণ জনসংখ্যা এক ধরনের সম্পদ, একটা বড় সম্পদ। তো এই দেশের প্রতি বিশ্বের অনেক অনেক বড় দেশের দৃষ্টি আছে, লোলক দৃষ্টি আছে। এটা আমরা এখন অনেকেই ভালো করে জানি। জুলাইয়ের অভ্যুত্থানের পর বাংলাদেশে যে ছাত্র সমাজ তারা যে প্রাণ বিসর্জন দিয়েছে, এই ছাত্র সমাজগুলিকে ডিসিগনেট করার জন্য শুধু আমার নয়, আমি আসলে কথাটা তো আপনার সঙ্গে উপস্থাপন করছি, বাংলাদেশকে যারা ভালোবাসে, যারা দেশের মূলত বিভিন্ন পলিটিশিয়ান এবং যারা বিশ্লেষক, তাদের ধারণা যারা আসলে ক্ষমতার জন্য পলিটিক্স করে না বা যারা নিজের পেটের জন্য পলিটিক্স করে না, যারা দেশকে ভালোবাসে, এ ধরনের কিছু ফিগার বাংলাদেশে অবশ্যই আছে। হয়তো তারা লোকচক্ষুর অন্তরালে, হয়তো তারা কখনো দেশের কোনো দুর্যোগ অবস্থায় বা খারাপ অবস্থায় হয়তো তারা বেরিয়ে আসে। কোনো সময় তাদেরকে কোনো দেখা যায় না, কোনো মিডিয়া কভারেজ তারা দিতেও আসে না বা প্রয়োজন বলে মনে করে না। কিন্তু তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের চিন্তাভাবনা, তাদের সিদ্ধান্তও কিন্তু খুবই চমকপ্রদ এবং অত্যন্ত যুগান্তকারী। এ ধরনের কিছু রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশে আছে যারা পলিটিক্স করে না, কিন্তু পলিটিক্স বিশ্লেষণ করে বুঝে, শুধু বোঝে না, ভালোই বোঝে। তাদের মন্তব্য হলো, আপনার এটা অনেকগুলো গণমাধ্যমে হয়তো ওদের মন্তব্যগুলো চলে এসেছে। তো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে ছাত্ররা যে তাদের একটা দল গঠন করেছে, এটা দিয়ে তাদেরকে ডিসিগনেট করা হয়েছে। আসলে এই বিপ্লবের পিছনে লিডার কারা কারা? আপনারা জানেন যে আমাদের দেশে বহু এজেন্সি কাজ করে, বিদেশি অনেক এজেন্সি কাজ করে। এটাও ওই এজেন্সিদের একটা পলিসি। তো ছাত্ররা সেই ফাঁদে পা দিয়ে দিল, তারা একটা দল গঠন করে তাদেরকে তারা প্রকাশ করে দিল যে এই অভ্যুত্থানের লিডিং পর্যায়ে কারা ছিল, তারা প্রকাশিত হয়ে গেছে। আপনারা জানেন যে সবাই কিন্তু লিডার হয় না। অনেক বড় লম্বা একটা সাপের মাথা কিন্তু একটা থাকে, বা মাথাটা কিন্তু একটা জায়গায় থাকে। সেই মাথায় যদি আঘাত করে দেওয়া হয়, বাকি দেহের কোনো মূল্য নেই। তো ওদেরকে তারা ডিসিগনেট করে তাদের একটা পজিশন তৈরি করে দিয়েছে। এরপর আরেকটা সুবিধা হয়েছে কি, ছাত্ররা যখন দল গঠন করলো, রাজনৈতিক ফিল্ডে
আপনি বিশেষ করে বিভিন্ন মত যখন থাকে, এক দলের সাথে এক দলের যথেষ্ট সহযোগিতা থাকলেও সেখানে মতভেদ তৈরি হওয়াটা স্বাভাবিক। এটা একটা ইজি বিষয়, এটা হবেই, এটা আটকে রাখার কোনো ব্যবস্থা নেই। আর ওই মতানৈক্যগুলো হলো এজেন্সিদের পুঁজি। তারা এটাকে ভালো করে পেলে পুষে তেল দিয়ে বিভিন্ন রকমের তারা ফার্টিলাইজার ইউজ করে এটাকে এত বড় করে যে তখন ভিতরে অন্তকোন্দল, দলে দলে সহিংসতা তৈরি করাটা এটা খুব একটা ইজি বিষয় হয়ে যায়। বর্তমান ছাত্রদের দলটাকে এখন এই পর্যায়ে নিয়ে গেছে। তাদের দল করাটাও ছিল মনে হয় যেন একটা ভুল সিদ্ধান্ত। এটা আমার কথা নয়, যারা বিশ্লেষক, রাজনীতি বিশেষজ্ঞদের কথা। পাশাপাশি আজকে দলটা গঠন করে তাদের যে অবস্থাটা হয়েছে সেটা কিন্তু এজেন্সিদের একটা কাম্য ছিল। যারা চায় যে দেশটা আসলে একটা স্থিতিশীল পরিবেশে না থাকুক, বা এদেশে কোনো বিদ তৈরি না হোক, দেশের মানুষ সাহসী না হোক, এদেশের মানুষ যাতে ভালোভাবে না থাকতে পারে, এই ব্যবস্থা করার জন্য যাদের সবসময় চিন্তা থাকে, তারা মোটামুটি তাদের এই প্ল্যান তারা সাকসেস। এরপর 5ই আগস্টের পর যে গভর্নমেন্ট বাংলাদেশে মোটামুটি সবাই মিলে যে গভর্নমেন্টটা বাংলাদেশে দেশকে পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছে, যে ইন্টারিম গভর্নমেন্ট, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আপনারা জানেন যে উনি বিশ্বনন্দিত একজন আইকন। ওনাকে প্রধান করে যে উপদেষ্টা পরিষদ তৈরি করে আজকে পর্যন্ত সেই গভর্নমেন্ট বাংলাদেশ পরিচালনা করছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে যতগুলি ক্রাইসিস টাইম পার হয়েছে, ফেস করেছে, বিগত কোনো সরকার এই অল্প সময়ের মধ্যে এতগুলি ক্রাইসিস ফেস করেনি। এই ক্রাইসিসগুলো আসলে লাগানো হয়েছে, আমরা এটা সবাই কম বেশি জানি। কে লাগিয়েছে সে ব্যাখ্যা আপনারা আমার চেয়ে ভালো দিতে পারবেন। তো ক্রাইসিসগুলি যেমন আপনারা প্রথম থেকে দেখেছেন যে সরকার বসতে না বসতেই বাংলাদেশে একটা কৃত্রিম বন্যা তৈরি করা হয়েছে। সে বন্যায় অনেক মানুষ মারা গেছে, মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। এরপর বন্যার নামার সাথে সাথেই আপনার চিন্ময় গ্রেপ্তারকে নিয়ে বাংলাদেশে আরেকটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে। অলরেডি বাংলাদেশকে ধমক পর্যন্ত দেওয়া হয়েছে। রাষ্ট্রের বড় বড় পর্যায়ের বিভিন্ন লোকদেরকে পর্যন্ত ইন্ডিকেট করা হয়েছে। এরপর আপনারা দেখবেন যে সংখ্যালঘুর উপরে নির্যাতন নিপীড়নের যে একটা গল্প তৈরি করা হয়েছে সমস্ত মিডিয়াগুলোতে, যে গল্পটি সারা পৃথিবীতে প্রচারও করা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সহ বাংলাদেশের যে একটা উপদেষ্টাদের একটা ব্যাচ, তারা খুব ভালো করে সেটা এক্সপ্লেন করেছেন এবং নিজেরাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক অনেকগুলি সংস্থা বলেছেন, আপনারা এসে সরজমিনে দেখে যান যে আমাদের দেশে কিভাবে আমরা বসবাস করি। মোট কথা হলো এটাও মোটামুটি বাংলাদেশের ইন্ডিয়ান গভর্নমেন্ট কাটিয়ে উঠেছেন। তারপরে আসলো নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সাপ্লাই বন্ধ। এটা একটা হঠাৎ করে এটা বন্ধ করে দিলে মানুষ হয়তো খেতে পারবে না, মানুষের অনাহারে মরে যাবে, দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, মানুষ আবার আন্দোলন করবে, রাস্তাঘাটে নামবে, সরকার হটাও বলে চিৎকার করবে। এটা একটা প্রক্রিয়া। যাবতীয় ভিসা বন্ধ করা দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তো বিশেষ করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বন্ধ করার পরে সবাই ভেবেছিল যে এবার হয়তো বাংলাদেশের মানুষ পথে নামবে আবার এই সরকারকে নামানোর জন্য। এটাও মোটামুটি সরকার তাদের দক্ষতা দিয়ে কাটিয়ে উঠেছে। আপনারা দেখেছেন যে গত রমজানে মোটামুটি আমাদের দ্রব্যমূল্য সাব্যস্ত ছিল, বিদ্যুৎ নিয়ে তেমন একটা সমস্যা হয়নি। আগে মানুষ তরাবির নামাজ পড়তে যেত, তরাবির নামাজের একটু আগে কারেন্ট চলে যেত, নামাজ শেষ করার পর কারেন্ট আসতো।
তো এই পরিস্থিতি বাংলাদেশের মানুষ বিশেষ করে গত রমজানে তারা আর ফেস করেনি। অনেক বছর পর গত রমজানে মানুষ মোটামুটি ভালোভাবেই বিদ্যুৎ সংযোগ ছিল। পাশাপাশি যারা দিন আনে, দিন খায়, একটা কথা আছে দিনমজুর। সে দিনমজুর কারো হয়তো কেউ দিনে 600 টাকা 700 টাকা ইনকাম করেন, বা কেউ 1000 টাকা ইনকাম করেন। বিশেষ করে যারা সিএনজি চালান বা রিক্সা ড্রাইভার, তারা হয়তো 700, 800, 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো যে যা ইনকাম করেন মোটামুটি তারা তাদের ইনকাম দিয়ে তাদের একদিনের খাওয়াটা তারা বাজার থেকে কিনে এনে খেতে পারছেন। আপনারা দেখেছেন যে বাজারে আলু, তারপরে পেঁয়াজ, মুসুরির ডাল, এরপরে চাল, এইসবগুলো কিনে মোটামুটি তারা খেতে পেরেছেন। এমন হয়নি যে আজকে ইনকাম করেছি 1000 টাকা, বাট খরচ করতে হয়েছে আমাকে 1200 টাকা, বা আজকে ইনকাম করেছি 700 টাকা 800 টাকা, বা আমাকে শুধুমাত্র পরিবারের খাওয়া দাওয়ার জন্য খরচ করতে হচ্ছে আরও 200 টাকা বেশি ইনকামের চাইতে। এ ধরনের পরিস্থিতি আসলে তেমন একটা হয়নি, বা নিয়ন্ত্রণে চলে এসেছে, বা আসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ না আসলেও অন্তত আমি বলবো অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এটা এই সরকারটার পজিটিভ দিক। এখানেও মানুষ, বিশেষ করে মানুষ যদি, একটা কথা আছে যে পেটে দিলে ফিটিস হয়। মানুষ যদি খেতে পারে, নিজে ইনকাম করে খেতে পারে, বা অন্যদের কাছে হাত পাততে না হয়, নিজের ইনকাম যদি চলতে পারে, তাহলে মানুষ ভাবে যে না আমরা ভালো আছি। বাংলাদেশের মানুষ পরিশ্রমী, কিন্তু যখন পরিশ্রম করে যখন তারা তাদের খিদা মিটে না, তাদের ক্ষুধাটা তারা মিটাতে পারে না, তাদের আরও অভাব থেকে যায়, তাদের ঘরে মানুষের খাওয়াটা তাদের খাওয়ার মুখে দিতে পারে না, তখন মানুষরা বিদ্রোহ করে, মানুষ মাঠে নেমে আসে। আর আমাদের বিশেষ করে আমাদের অনেক বিদেশি রাষ্ট্র আছে, প্রতিবেশী রাষ্ট্র আছে, যারা চায় যে বাংলাদেশের মানুষ একটু অভাবের মধ্যে থাকুক, টানাপোড়েনের মধ্যে থাকুক, যে তারা আমাদের কাছ থেকে হাত পাতবে, আমাদের চাইবে, বা ওরা আমাদের কাছ থেকে আমাদের জিনিস আমরা তখন তাদেরকে বেশি দামে বিক্রি করব, এরপর আমাদের কাছে নিতে হবে, মানে আমাদের কাছ থেকে তারা চেয়ে তাদের আমাকে ভিক্ষা করে খেতে হবে, এই ধরনের একটা মুভমেন্ট। ভাবেন যে একটা লোক যখন সবসময় আপনার কাছ থেকে চেয়ে চেয়ে খায়, সে যদি আপনার কাছ থেকে না চায়, সে কেন যাচ্ছে না? সে নিজে যখন খেতে পারতেছে, আমার কাছে চাইবে কেন? তখন অনেক লোকই আছে যে আমার কাছে খারাপ লাগে, যে এটা আমার কাছে আগে চাইতো, এখন চাচ্ছে না কেন, দেখি তার কী অবস্থা। যখন দেখছেন না সে তার খাওয়ার ব্যবস্থা করতে হবে, তখন অনেক মানুষ আছে, এটা আছে, অনেক মানুষ আছে, তাদের কাছে খুব খারাপ লাগে, ঈর্ষা লাগে, মানে যে কেন যাচ্ছে না আমার কাছে, কেন আসছে না, তখন মানে একটা ক্ষোভ তৈরি হয়। আসলে এটা ঠিক না, এটা ইমানদারের কাজ না। উচিত যে সে পারছে, সে নিজে নিজে খেতে পারছে, নিজে নিজে চলতে পারতেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা। ওই যে লোকটা পছন্দ করে না, ক্ষোভে তার খুব খারাপ লাগছে, জিজ্ঞাসা তৈরি হচ্ছে। আমাদেরও অনেক বিদেশি বন্ধু আছে, বন্ধু দেশ আছে, যারা চায় আমরা তাদের কাছে সবসময় ভিক্ষা করি, সবসময় খুঁজি, সবসময় তাদের অনুগ্রহে চলি, দয়ায় চলি। আপনি কেন তাদের কাছ থেকে দয়া যাচ্ছেন না, অনুগ্রহ যাচ্ছেন না? এটা তাদের সহ্য হচ্ছে না। এটাই হচ্ছে আসলে বাংলাদেশের রাজনীতির অনেক কিছুর পটভূমি তৈরি করার মূল একটা কারণ। এটাতেও যখন ইন্টারিম গভর্নমেন্ট মোটামুটি কাটিয়ে উঠেছে, যে না বিভিন্ন ধরনের বাইরের অনেক রাষ্ট্র থেকে বিভিন্ন ভোজ্য পণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা আমদানি করা আরম্ভ করেছে। বাংলাদেশে একের পর এক শিপ আসতেছে সাহায্য নিয়ে, খাদ্যপণ্য নিয়ে। তখন এই ক্ষেত্রেও তারা মোটামুটি ফেল করলো। এবার শুরু হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে পুশিং করা, পরিবেশ অস্থিতিশীল করা, সেই আগের মতো 70-80 দশকে যে অবস্থা সেখানে তৈরি হয়েছে, বিশেষ করে 80 দশকের সময় সেখানে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হতো, চট্টগ্রামে এখন শুরু হচ্ছে আবার সেই ব্যবস্থাপনা। তো এরা সাথে পাশাপাশি আপনারা শুনেছেন যে আরগান আর্মিকে পর্যন্ত উস্কে দেওয়া হয়েছে, বাংলাদেশের বিষয়ে বিভিন্ন অপব্যাখ্যা তাদের কাছে করা হয়েছে। আরগান আর্মির সাথেও বাংলাদেশের গত কিছুদিন আগেও ভালো সম্পর্ক ছিল না, মোটামুটি ইদানিং সেটা একটু লেভেল প্লেইং ফিল্ডে এসেছে। পাশাপাশি রোহিঙ্গাদের শিবিরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে এসেছেন, সেখানেও আর কোনো রাজনীতি খাটল না। এরপর
সর্বশেষ যে কয়েকটা ছিল, পদক্ষেপ ছিল, তার মধ্যে একটা প্রমিনেন্ট ছিল যে মানবিক করিডোর। গত একদিন আগে সরকার মানবিক করিডোর নিয়ে একটা বিবৃতি দিয়েছে, আগ পর্যন্ত কোনো বিবৃতি নেই। অথচ মিডিয়াতে এই মানবিক করিডোর নিয়ে অনেক কথা বলা হয়েছে, সরকারকে অনেকে অনেক খারাপ কথা বলেছে। আমি বলবো না যে এই সরকারটা সবগুলো ভালো করছে, মানুষ কাজ করে তাদের ভুল হবেই, কিন্তু সরকার যে ব্রিফিংস দিয়েছে, আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব, ওনার যে ব্রিফিংস আমরা শুনেছি, সেই ব্রিফিংস উনি স্পষ্টভাবে বলেছেন যে মানবিক করিডোর নিয়ে কোনো কথা হয়নি। রোহিঙ্গাদেরকে যে সেখানে যে প্রত্যাবর্তন করার যে বিষয়টা এসেছে, রোহিঙ্গারা এই প্লেসটা ছেড়ে যেখানে যাবে সেখানে তাদেরকে প্রত্যাবর্তন করার একটা পরিবেশ তৈরি করতে হবে। জাতিসংঘ ওই পরিবেশ তৈরি না করে তাদেরকে সেখানে পাঠানোর জন্য তো কোনো অবস্থাতেই জাতিসংঘ অনুমতি দিতে পারে না বা সেই সিদ্ধান্ত নিতে পারে না। ওই পরিবেশ সেখানে তৈরি করার জন্য, প্লাস রোহিঙ্গাদেরকে সেখানে নেওয়ার পরে আগে পরে সেখানে হয়তো জাতিসংঘ কোনো সাহায্য করতে হতে পারে। সেই সাহায্যটা করার জন্য বাংলাদেশে মধ্যে দিয়ে যে স্থলভাগের যে রাস্তা, সেটা বাংলাদেশের কোনো বিকল্প নাই। সেজন্য বাংলাদেশ সরকার তারা অনুরোধ করেছে যে ওদেরকে যেন এই সাহায্যগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জাতিসংঘে কোনো এখন পর্যন্ত নাকি কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি, এটা ওনাদের বক্তব্য। যেটা শুনেছি সেটা আপনার সামনে বলেছি। কিন্তু এর মধ্যে দিয়ে মানবিক করিডোর দিয়ে অলরেডি মিডিয়াতে যুদ্ধ শুরু হয়ে গেছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে অথবা যুদ্ধ ফেস করতে হতে পারে। সবাই মোটামুটি মানে যুদ্ধের ফিল্ডে মানে নামার বাকি থাকলো আর কি। তো এটা একটা আসলে এটা একটা পলিসি। এগুলা মানে আপনারা আগের মতোই যেটা বলতেছি আপনাকে, যে আপনাকে একটার পর একটা পলিসি মেকিং করছেই। কী জন্য? যে কীভাবে এই ধরাশায়ী করা যায় দেশটাকে, কীভাবে দেশের উন্নয়নটা থামিয়ে দেওয়া যায়, কীভাবে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করা যায়। তো এখানেও মোটামুটি সরকারের ব্রিফিংসের পর এতদিনের যে মিডিয়ার এবং যে কূটনৈতিক যে প্রচেষ্টা এই দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য, মোটামুটি সেটা প্রায় খতম হয়ে গেছে। মানুষ বুঝে ফেলেছে যে আসলে সরকারের অবস্থান কী বা কারা এটা করার জন্য চেষ্টা করতেছে, অনেকটাই বুঝে ফেলেছে। কিন্তু সর্বশেষ যে পদক্ষেপটা, সেখানে ওরা সাকসেস হয়ে গেছে। ওরা মানে কারা আপনারা বুঝতে পারছেন সেটা, যে আমাদের একটা গ্রাম্য আর একটা বিষয় আছে। যখন একটা লোককে আপনি কবজা করতে পারবেন না বা আপনার আয়ত্তে আনতে পারবেন না বা তাকে আপনার বশে নিতে পারবেন না অথবা তাকে কোনো শায়েস্তা করতে পারবেন না, তখন তার ঘরের মধ্যে অন্তকন্দল লাগিয়ে দেওয়া হয়, হয়তো ভাই ভাই, হয়তো বাপে ছেলে, মানে গৃহযুদ্ধের মতো এটা লাগিয়ে দিলে হয় কি, তখন তার উপরে আপনি একটা যে কোনো একটা ব্যবস্থা নিতে আমার জন্য খুব সহজ হয়ে যায়। আমরা এখন মোটামুটি সেই পলিসিতে আমরা আটকা পড়ে গেছি, যার জন্য আপনারা শুনছেন যে আজকে উপদেষ্টাদের পদত্যাগ, বিশেষ করে আসিফ মাহমুদ এর পদত্যাগ, প্রধান উপদেষ্টার পদত্যাগ। এজেন্সিগুলো এটাই চায়, বিদেশি এজেন্সিগুলো এটাই চায়। এই পলিসিতে আনার জন্য কিন্তু ওরা প্রথমে চেয়েছে যে এনসিপির সাথে বিএনপির দ্বন্দ্ব হওয়ার আগে তারা চেয়েছে যে এনসিপির সাথে জামায়াতের একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, সেখানে সাকসেস হয়নি। জামায়াতের সাথে বিএনপির দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, এটা ফার্স্ট চেয়েছিল দলীয়ভাবে, যে জামায়াতের সাথে বিএনপির একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাক, সেখানেও মোটামুটি তারা সাকসেস হয়নি। ইন্টারিম যে গভর্নমেন্ট আছে বর্তমানে, ওদের সাথে জামাতের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাক, সেখানেও তারা সাকসেস হয়নি। এরপর যখন এনসিপির সাথে বিএনপির একটা দ্বন্দ্ব তৈরি করার যেহেতু যারা কাজ করলো, সেখানে তারা মোটামুটি সাকসেস। পাশাপাশি বিএনপির সাথে এখন সরকারের সাথে যে দ্বন্দ্ব তৈরি করার জন্য আরেকটা যে বিষয় আছে, সেটাও মোটামুটি তারা আমি বলবো যে প্রায় নিশ্চিত বলা যায় যে দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। কারণ আজকের যে বিএনপির যে ব্রিফিং শুনেছি, যে তারা সরকারকে যে একটা পরামর্শ দিয়েছেন বলা ঠিক না, সরকারকে তারা যে একটা চাপ সৃষ্টি করেছেন একটা ব্রিফিংসের মাধ্যমে, যে ডিসেম্বরের মধ্যে সরকারকে নির্বাচন
দিতে হবে, না দিলে হয়তো বা বিএনপির দ্বারা সরকারকে আর সহযোগিতা করা সম্ভব নয়। এই সরকার নিজ থেকে এসে বসে নাই, দেশের জনগণ তাদেরকে বসিয়েছে। আর নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে বহুবার বলেছে যে সরকার দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে। আমরাও চাই বাংলাদেশে একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন। বহুদিন বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন হয়নি, যেটা মিডিয়ায় মাধ্যমে অনেকেই রাজনৈতিক দলগুলো বলা করে আসছে। তো যে সরকারই আসুক নির্বাচনের মাধ্যমে আসবে, নির্বাচনটাও দ্রুত প্রয়োজন, দ্রুত করতে হবে। তো একটা বিষয় সেটা হলো যে হাসান আবদুল্লাহ যেটা বলেছে, তারা এনসির পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্বাচনও চায়, সংস্কারও চায়। সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন হতে হবে। বিষয়টা এমন যে একটা নিট অ্যান্ড ক্লিন একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু পরিবর্তন করা প্রয়োজন, যতটুকু সংস্কার প্রয়োজন, তা যদি না হয় তো এই সংস্কার তো কোনো মানে নেই। এই জন্য ডিসেম্বরের পূর্বে যদি সংস্কার প্রক্রিয়া শেষ করা যায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়াটা অবশ্যই উচিত। আর যদি ডিসেম্বরের মধ্যে সম্ভব না হয় তাহলে হয়তো জুনের আগেই হয়ে যেতে পারে, যেটা আমরা অতীতীয় উপদেষ্টাদের বিভিন্ন উপদেষ্টার বক্তব্য থেকে এবং মিডিয়া থেকে শুনেছি। একটা বিষয় হলো যদি এই সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন বা উনি যদি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েই নেন, আজকে আমরা শুনেছি যমুনায় এনসিপির কয়েকজন নেতা, বিশেষ করে নাহিদ ইসলাম সহ আরও অনেকজন যমুনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন যমুনার পদত্যাগের বিষয়টা শুনে। আমি বলবো পদত্যাগের বিষয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যিনি, উনি দেশের জন্য যাই করেন, যতটুকুই করেন, ওনার এই 83 বছর বয়সে উনি, আমি ওনার পক্ষেও বলতে চাই না, বিপক্ষেও বলতে চাই না, কিন্তু ওনার কাজটা বলতে চাই। উনি যে কাজটা করেছেন সেটা আমাদের মূল্যায়ন হলে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আর যদি মূল্যায়ন আমরা যদি না করি, মূল্যায়নের কাজ যদি উনি করে থাকেন, যদি আমরা না করি, তাহলে আমরা বলবো আমাদের কপালে দুঃখ আছে। আর আপনারা দেখেছেন যে বর্তমান বিশ্বের যে অবস্থা, ইউরোপ আমেরিকার দিকে তাকান, মিডল ইস্টের দিকে তাকান, দক্ষিণ এশিয়ার দিকে তাকান, যেখানে যান না কেন, ডক্টর ইউনূস একটা আইকন। এটা বাংলাদেশের একটা অ্যাসেট। না সরকার প্রধান উপদেষ্টার কথা বাদ দিলাম, উনি সরকারও না, প্রধান উপদেষ্টাও না মনে করেন, কিন্তু উনি একটা অ্যাসেট। এটা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। ডক্টর ইউনূস যখন বাংলাদেশের প্রধানের চেয়ারে বসেছেন, বিশ্বের সমস্ত দেশগুলি যেখানে উনি বিচরণ করেন, আমি সব দেশ বলবো না, অন্তত ম্যাক্সিমাম দেশেই ওনার যে একটা গ্রহণযোগ্যতা, ওনার যে একটা অবস্থান, এটা খুব ছোটোখাটো বিষয় নয়, এটা অনেকটা বড় ব্যাপার। যেখানে অনেক রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন বড় বড় রাষ্ট্রে গিয়ে ধর্ণা ধরতে হয়, তাদের সাথে মিটিংয়ে বসার জন্য অনেক রিকোয়েস্ট করার পরে একটা সুযোগের জন্য সেখানে তারা দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, সেখানে ডক্টর ইউনূসের একটা ফোনই যথেষ্ট। এটা বিশাল একটা বিষয়। আমি মনে করি বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে, যারা দেশকে ভালোবাসে, দেশের প্রতি যাদের মায়া আছে, যারা দেশকে আসলেই চান যে দেশ একটা সঠিক পথে আসুক, তারা ডক্টর ইউনূসকে নয়, ওনার কাজগুলোকে মূল্যায়ন করুন। আর যে সমস্ত এজেন্সিগুলো আমাদেরকে আমাদের মধ্যে লাগিয়ে দিয়ে তাদের সুবিধাটা আদায় করে নিতে যাচ্ছে, এই বিষয়ে আপনারা কখনোই আপনাদের অসতর্কতামূলক আচরণ করার কোনো অবকাশ নেই। যারা রাজনীতি করবেন আপনাদের সতর্ক থাকতেই হবে। আপনাদেরকে কিন্তু অলরেডি জালে ফেলে দিয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সহিংসতায় আমরা লিপ্ত হয়ে গেছি। এখন বাকি শুধু কি যে এই লাগালাগিটাকে, এই সহিংসতাকে একটু আরও বেশি পরিমাণে নিয়ে যেটাকে কন্ট্রোল করার বাইরে নিয়ে যাওয়া, আর এর মধ্যে থেকে তাদের এই একটা বাগান তাদের জন্য তৈরি করেছে,
এই বাগান থেকে তাদের ফলগুলো তারা উঠিয়ে নেওয়া। আপনারা সতর্ক হন। সর্বদলের প্রতি আমাদের আবেদন, আপনারা একটু ধৈর্যশীল হন, রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হন, রাষ্ট্রের মানুষদের প্রতি আপনারা দায়িত্বশীল হন, যেহেতু আপনারা রাজনীতি করেন। আমি আর একটা কথা বলি যে 5ই আগস্টের পরে বিএনপির যথেষ্ট বদনাম চতুর্দিকে শোনা যাচ্ছে। আমি বলবো বিএনপির সবাই তো আর এই বদনামের ভাগিদার নয়, কিন্তু এখন তারাও ভাগিদার। বিএনপির সবাই তো আর খারাপ কাজ করেনি। একটা আসনে যদি বিএনপির 3 লক্ষ ভোটার থাকে, সেখানে হয়তো অপকর্মের সাথে জড়িত 1000, 2000, 3000 লোক, এই চাই তো বেশি না। কিন্তু এই 1000, 2000, 3000 লোকের কারণে বাকিরা পর্যন্ত আমাদের তকমা নিতে হচ্ছে, তকমা শুনতে হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির সাধারণ যারা ভোটার, যেখানে তাদের ভোট ব্যাংক, সাধারণ মানুষগুলি যারা নিজে করে নিজে খেতে চায়, যারা জিয়াউর রহমান আদর্শকে ভালোবাসে, যারা তাদের পরিশ্রম দিয়ে তারা বেঁচে থাকতে চায়, তাদের আর কোনো চাহিদা নেই, এখানে বিএনপির সবচেয়ে বড় ভোট ব্যাংক। বিএনপি সেটা বুঝতে হবে যে লোকগুলি তাদের অপকর্মের কারণে বিএনপির বদনাম হচ্ছে, গুটি কয়েক লোকের কারণে বিএনপির সেই ভোট ব্যাংকে আঘাত হচ্ছে। এবার অবশ্যই বিএনপি তার দলকে সংযত করতে হবে এবং অবশ্যই সেটা কন্ট্রোল করতে হবে। তা না হলে মানুষ একটা পর্যায়ে এসে বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারে। স্বাভাবিক কথা। এবং সাধারণ বিএনপির সমর্থক যদি বিএনপির একজন বিপদগামী লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তার যদি এটার বিচার যদি সে না পায়, বা এটা যদি কোনো ভিত সে যদি না পায়, ক্ষতিপূরণ যদি সে না পায়, সে কেন বিএনপিকে ভোট দেবে? আমি আশা করব আমাদের যারা রাজনৈতিক দল আছেন তারা সবাই পুনরায় একসাথ হবেন। এর চাইতে অনেক বেশি ঝামেলা, অনেক বেশি বড় সমস্যা আলোচনা করে, পরামর্শ করে, প্রয়োজনে একটা না হলে 2 বার বসবেন আলোচনার টেবিলে, না হলে 3 বার বসেন, না হলে আরও বেশি বসেন। বাট আলোচনা করে এর চাইতে বড় বেশি সমস্যা কিন্তু সমাধান করা যায়। আমাদের রাষ্ট্রটা মোটামুটি একটু অর্থনৈতিকভাবে মোটামুটি একটু লাইনে আসতে যাচ্ছিল, এটা অভিজ্ঞ মহলদেরই কথা বা তাদের অনুধাবন। এই অবস্থায় রাষ্ট্রটাকে আসলে অস্থিতিশীল করে দিলে আমাদের কোনো লাভ হবে না। লাভটা কাদের হবে সেটা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আপনারা জানেনও, অনেকে জানেন। তো সেক্ষেত্রে ব্যক্তি স্বার্থকে, নিজেদের স্বার্থকে ঊর্ধ্বে না রেখে রাষ্ট্রীয় স্বার্থকে ঊর্ধ্বে রাখেন, মানুষ আপনাদেরকে স্যালুট করবে। আপনারা অবশ্যই দেশের স্বার্থ আর মানুষ স্বার্থের উপরে কোনো কিছু ভাবার অবকাশ নাই। আরেকটা কথা মনে রাখবেন, ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা নেয় আল্লাহ। আল্লাহ পাক যদি ক্ষমতা কাউকে না দেন, হাজার চেষ্টা করলেও সে ক্ষমতা পাবে না। আর আল্লাহ পাক যদি কারো কাছ থেকে যদি ক্ষমতা দিয়ে দেন, যত বড় শক্তিও ঘাতার চেষ্টা করলেও সেটা বেঁধে রাখার বাদ, সেটা বাধা দেওয়ার কোনো অবকাশকার থাকে না। এটাই আমার শেষ কথা। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।